Assalamu alaikum. My dear students and viewers, how are you? I hope you all are well by the mercy of Allah. Now we are passing our days in a great pandemic crisis novel coronavirus attack us, not only us but also the whole world. So now online classes are very significant for the teacher and all the students because we have to stay in our home and we have to social distance maintenance. Today I am going to conduct English second paper class. This topic's name is narration. I expect all my students and viewers watch it diligently and write on your exercise book. I am Nurul Afsar, teacher of Rajapur Public School in Feni district. Now let's start English second paper for class 8, 9, 10 up to master's degree. Okay, today we choose a topics which name is narration. এখন আমরা ন্যারেশন নিয়ে জানব ন্যারেশন কি। ন্যারেশন শব্দটি এসেছে ন্যারেট থেকে। ন্যারেশনের অপর নাম হচ্ছে স্পিচ। আমরা যদি এটি বিশ্লেষণ করি এর ডেফিনিশন দাঁড়ায় বক্তার বক্তব্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বর্ণনা করার নামই হচ্ছে ন্যারেশন। এই ন্যারেশনকে আমরা দুটি ভাগে পাই বা ন্যারেশন দুই প্রকার। নাম্বার 1 ডিরেক্ট ন্যারেশন, নাম্বার 2 ইনডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশনকে আবার দুটি অংশে বিভক্ত করা হয়, রিপোর্টিং ভার্ব অ্যান্ড রিপোর্টেড স্পিচ। হাউ টু আইডেন্টিফাই রিপোর্টিং ভার্ব অ্যান্ড রিপোর্টেড স্পিচ? I just take an example. Oshim said to me, comma inverted comma, I am ill now. Okay. Oshim said to me, I am ill now. ইনভার্টেড কমায়ের মধ্যে যে অংশটি আবদ্ধ অবস্থায় আছে সেই অংশকে আমরা বলি রিপোর্টেড স্পিচ। অ্যান্ড যে বাকি অংশটুকু আছে সেটাকে আমরা বলি রিপোর্টিং ভার্ব। আশা করি স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্সদের মধ্যে এইটুকু ক্লারিফাই করা গেল যে রিপোর্টিং ভার্ব কোনটি, রিপোর্টেড স্পিচ কোনটি। Again said, কমা ইনভার্টেড কমায়ের ভিতরে যে অংশটি আবদ্ধ অবস্থায় আছে সেটি হচ্ছে রিপোর্টেড স্পিচ। এর বাইরে যে অংশটি আছে আমরা দেখতে পাচ্ছি অসীম সেড টু মি, এই অংশটিকে আমরা আইডেন্টিফাই করতে পারি রিপোর্টিং ভার্ব হিসাবে। ওকে, আমরা যদি এটিকে ধরে নিই নর্মালি বলতে পারি ডিরেক্ট ন্যারেশন। একটা ডিরেক্ট ন্যারেশনকে ইনডিরেক্ট ন্যারেশনে রূপান্তর করতে গেলে আমাদেরকে দুটি জিনিসের প্রতি দৃষ্টি রাখতে হবে। নাম্বার 1, রিপোর্টেড স্পিচ কোন সেন্টেন্সে আছে, রিপোর্টিং ভার্বটি কোন টেন্সে আছে। এইভাবে আমরা উল্লেখ করতে পারি রিপোর্টিং ভার্বের টেন্স অনুযায়ী রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন আসতে পারে। একইভাবে যেই সেন্টেন্সেরই রিপোর্টেড স্পিচ হোক না কেন তার অ্যান্সারিং হবে উইল বি অ্যাজারেটিভ সেন্টেন্স। ওকে, আমরা ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশনে এটিকে এখন পরিবর্তন করব। কিভাবে করা যায়? অসীম সেড টুর পরিবর্তে সেড টু ইনস্টিড অফ টোল্ড মি। Okay, Oshim said to me, you just write on your answering book, Oshim told me. Said to পরিবর্তে told,
কমা ইনভার্টেড কমা এর পরিবর্তে কখনো দ্যাট হয়, কখনো ইফ হয়, কখনো ওয়েদার হয়, কখনো আমরা দেখি টু হয়। যাই হোক, আমরা এটি যখন বিশ্লেষণে যাইব তখন বিস্তারিত বলবো। প্রথমে আমি ন্যারেশন সম্পর্কে সুন্দর সুস্পষ্ট ধারণা দিতে তোমাদের সামনে এসে হাজির হয়েছি। ওকে, কমা ইনভার্টেড কমা এর পরিবর্তে আমরা লিখতে পারি দ্যাট আই ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন সবসময় রিপোর্টিং ভার্বের সাবজেক্টকেই নির্দেশ করে। ওকে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অসীম, তার প্রোনাউন হচ্ছে হি। যেহেতু রিপোর্টিং ভার্ব ফার্স্ট টেন্সে, সেহেতু আমরা বলতে পারি রিপোর্টেড স্পিচটি করেসপন্ডিং ফার্স্ট ফর্ম হবে। করেসপন্ডিং ফার্স্ট ফর্ম করতে গেলে এই রিপোর্টেড স্পিচ আছে প্রেজেন্ট ইনডিফিনিটে, তাহলে আমরা এটি রূপান্তর করব ফার্স্ট ইনডিফিনিট টেন্সে। ফার্স্ট ইনডিফিনিট টেন্সে বি ভার্ব হিসাবে আমরা দেখি অ্যাম ইজ আরের পরিবর্তে বসে ওয়াজ আর। হি এর সাথে আমরা নিব ওয়াজ, কারণ হি থার্ড পারসন ও সিঙ্গুলার নাম্বার, যার জন্য আমরা সিঙ্গুলার ভার্ব ওয়াজ নিলাম। ইল, এরপর নাও একটি এস ভার্ব। নাও এর পরিবর্তে ন্যারেশনে আমরা ইউজ করি নর্মালি দেন, THEN, দেন। ওকে, তাহলে আমরা বলতে পারি ন্যারেশন সম্পর্কে আমাদের সম্যক ধারণা সহজেই খুঁজে পাওয়া যায় এই ক্লাস থেকে। একটি ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করতে গেলে নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলো পূরণ করতে হবে। আমরা তিনটা ধারণা নিতে পারি। সেন্টেন্স চিহ্নিত করা। এখন প্রশ্ন হচ্ছে কিসের সেন্টেন্স আমি নির্ধারণ করব বা চিহ্নিত করব। রিপোর্টেড স্পিচে দেখে আমাকে আইডেন্টিফাই করতে হবে এটি কোন সেন্টেন্সে আছে। দ্বিতীয়ত, টেন্স নির্ধারণ করা। কিসের টেন্স নির্ধারণ করব? রিপোর্টিং ভার্ব দেখে আমাকে টেন্স নির্ধারণ করতে হবে। আর পার্সনের পরিবর্তন করতে হয় সকল ন্যারেশনেরই, প্রায় 80 থেকে 90% ন্যারেশনেরই পার্সনের পরিবর্তন হয় যদি পার্সন রিপোর্টেড স্পিচের মধ্যে থাকে। হাউ টু আইডেন্টিফাই এ সেন্টেন্স, কীভাবে আমরা একটা সেন্টেন্সকে চিহ্নিত করব। রিপোর্টেড স্পিচের মধ্যে 5 ধরনের সেন্টেন্স আমরা দেখতে পাই। নর্মালি অ্যাজারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। এই সেন্টেন্সগুলো আমরা ধারণা রাখি, কিন্তু আমরা এইটুকুই বুঝি না একটা রিপোর্টেড স্পিচের মধ্যে কী থাকলে আমি বুঝব প্রদত্ত বাক্যটি কোন সেন্টেন্স। যদি আমরা দেখি রিপোর্টেড স্পিচের মধ্যে সাবজেক্ট ভার্ব এক্সটেনশান আছে, শেষে ফুল স্টপ আছে, আমরা ধরে নেব বাক্যটি অ্যাজারেটিভ সেন্টেন্স। এরপর আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে যাইতে পারি। ইন্টারোগেটিভ সেন্টেন্সের আমরা একটা স্ট্রাকচার জানি, সেটা হচ্ছে শুরুতে WH ওয়ার্ড থাকে, প্লাস অক্সিলারি ভার্ব থাকে, প্লাস সাবজেক্ট, প্লাস মেইন ভার্ব, প্লাস এক্সটেনশান, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন থাকে। ওকে, আবার কখনো কখনো আমরা দেখি ডু ডাজ দিয়েও ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা যায়। কিভাবে? ডু ডাজ অর অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশান প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তার মানে এটার বিশেষত্ব হচ্ছে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স তোমাকে তৈরি করতে গেলেই একটা কোশ্চেন মার্ক তুমি পাইবা। ইম্পারেটিভ সেন্টেন্স এর বৈশিষ্ট্য কী বা এর স্ট্রাকচার কী? ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে ভার্ব থাকবেই, সেটা ডোন্ট হোক, ডু হোক, লেট হোক, হোপ ইউ আর ওয়েল, বাই দ্য মার্সি অফ আল্লাহ। এখানকার এই বাক্যটি আমি বলতে পারি হোপ দিয়ে শুরু, প্রদত্ত বাক্যটি ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, as such an example we just take an example, open the door, shut the door, open the book। এভাবে তুমি শত শত বাক্য নিতে পারো। অবজেক্টিভ সেন্টেন্স, যে বাক্য দ্বারা আমরা আশীর্বাদ, দোয়া, ইচ্ছা, অভিপ্রায় এগুলো বুঝাই বা প্রকাশ করি, তাই হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স। এখন আমাকে বাক্য চিহ্নিত করতে হবে। এই সকল অর্থ আমার মাথায় নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে আমি দেখব যে প্রদত্ত বাক্যের মধ্যে যদি মে মাইট দিয়ে একটা বাক্য শুরু হয়, মে মাইট প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন, শেষে একটি ফুল স্টপ থাকবে। সাইনগুলোর দিকে একটু মনোযোগ দিতে হবে। আমরা নর্মালি দেখি 3টা সেন্টেন্সের মধ্যে ফুল স্টপ আছে, অ্যাজারেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ সেন্টেন্সের শেষে একটা ফুল স্টপ থাকে, আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে থাকে একটা কোশ্চেন মার্কস। ওকে, লাস্ট এক্সক্লামেটরি সেন্টেন্স। এই সেন্টেন্সের ডেফিনেশন দিতে গেলে আসলে অনেক দীর্ঘ বা দীর্ঘায়িত করা যায়, আমি অত দূর যাব না, অল্পতেই শেষ করব। আবেগ, অনুভূতি, দুঃখ, বেদনা বা আশ্চর্য হওয়ার মতো এমন কোনো ঘটনা যদি প্রকাশ পায়,
সেটি হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। তো এক্সক্লামেটরি সেন্টেন্স শুরু হয় নর্মালি হোয়াট, হাউ, ইফ দিয়ে, এরপরে শেষে একটি নোট অফ এক্সক্লেমেশন থাকে, যেটা আমরা এখানে একটা সাইন দেখতে পাচ্ছি। ওকে, এখন আমি কিছু কথা বলে নিই কেন আমি একটা সেন্টেন্স চিহ্নিত করব। ন্যারেশন করতে গেলে তোমাকে সিঙ্গেল সেন্টেন্স ফিগার আউট করতে হবে। সিঙ্গেল সেন্টেন্স যদি তুমি ফিগার আউট করতে পারো, সেই ক্ষেত্রে তুমি যে কোনো ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করতে পারবে। সেই ক্ষেত্রে সেন্টেন্স ভালো করে চিনে রাখতে হবে। এরপর আমরা আসতে পারি কিভাবে টেন্সের পরিবর্তন আনতে হবে, সে সম্পর্কে আমরা একটি ক্লাস নিব। সেকেন্ড সেশনে আমরা বলছিলাম যে যদি রিপোর্টিং ভার্ব ফার্স্ট টেন্স হয়, ইনডিরেক্ট ন্যারেশন করার সময় তার পরিবর্তিত রূপ হবে। যদি গিভেন রিপোর্টেড স্পিচটি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তবে তা ইনডিরেক্ট করার সময় হয়ে যাবে ফার্স্ট ইনডিফিনিট। নাম্বার 2তে যদি রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, সেটি হবে ফার্স্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা করেসপন্ডিং হবে, জাস্ট প্রেজেন্টটা ফার্স্ট হবে। সিমিলারলি আমরা নিতে পারি ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট পারফেক্ট টেন্স, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটি হয়তো ব্যতিক্রম দেখা যাচ্ছে। আর শেষ দুইটা টপিকস আমরা দেখি যে ফার্স্ট পারফেক্ট টেন্স অ্যান্ড ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে টেন্সের স্ট্রাকচারগত কোনো পরিবর্তন হয় না কিসে, এই একটা ডিরেক্ট ন্যারেশনকে ইনডিরেক্ট ন্যারেশনে রূপান্তর করতে গেলেই। যাই হোক, আমরা একটা ন্যারেশন যদি করতে যাই, আমরা এইটুকুই বলতে পারি যে টেন্স সম্পর্কে সম্যক ধারণা নিতে হবে, পার্সোনাল প্রোনাউন অর প্রোনাউন সম্পর্কে ধারণা নিতে হবে। ফাইনালি আমরা যদি বলি কিভাবে আমি একটি সেন্টেন্সকে ন্যারেশনে রূপান্তর করব, সেই ক্ষেত্রে সেন্টেন্স আইডেন্টিফাই জানতে হবে, যেটা আমি কিছুক্ষণ আগে তোমাদের জানিয়েছি। কিভাবে তুমি রিপোর্টেড স্পিচের সেন্টেন্স নির্ধারণ করবা আর রিপোর্টিং ভার্বের টেন্স কিভাবে নির্ধারণ করবা। যদি তোমার টেন্স সম্পর্কে আইডিয়া থাকে, নিশ্চয় আমি যে চলমান ক্লাসে টেন্স সম্পর্কে ধারণা দিয়েছি, এরপরও পরবর্তী ভিডিও এপিসোডগুলোতে আমি সর্বোচ্চ চেষ্টা করব এই রাইট ফর্ম অফ ভার্বস, টেন্স, পার্সোনাল প্রোনাউন অর হোল পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করতে, সম্যক ধারণা দিতে। এখন আমরা এটুকু বলতে পারি কিভাবে পার্সনের পরিবর্তন করতে হয়, পার্সনের পরিবর্তন করতে। ওকে, আমরা থার্ড স্টেজে এসে গেছি। পার্সনের পরিবর্তন, রিপোর্টেড স্পিচে পার্সন থাকলে তা কিভাবে পরিবর্তন হবে। তো আমরা 3 ধরনের পার্সন দেখতে পাই, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এই পার্সনগুলোর মধ্যে একটা ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশনে রূপান্তর করতে গেলেই পরিবর্তন আসে। কেমন পরিবর্তন সেটা আমরা বোর্ডে উল্লেখ করেছি, আমি একবার বলে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। প্রথমত, রিপোর্টেড স্পিচে পাস্ট পার্সন থাকলে, যেমন আই, উই, মি, আস। আই সাবজেক্টিভ কেস, মি অবজেক্টিভ কেস, উই সাবজেক্টিভ কেস, আস অবজেক্টিভ কেস থাকলে তা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। আমরা উদাহরণ দেওয়ার সময়, বিশেষ করে এক্সারসাইজ করতে গেলে এগুলো সম্পর্কে আরও খোলামেলা ধারণা দিব তোমাদের। ওকে, সেকেন্ড পার্সন ইউ, ইউর উল্লেখ থাকলে তা রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। তৃতীয়ত, থার্ড পার্সন, আশা করি তোমরা এগুলো চিনো। হি, শি, দে, ইট, হিম, হিজ, হার, দ্যাম। হি, শি, দে, ইট এগুলো সাবজেক্টিভ কেস। ইট অবজেক্টিভ কেসেও বসে। হিম অবজেক্টিভ কেস, হিজ পসেসিভ অ্যাডজেক্টিভ। ফাইনালি আমরা হার বলতে পারি, শি এর অবজেক্টিভ কেস, দের অবজেক্টিভ কেস, দ্যাম। এগুলো থাকলে সব সময় একটা ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করতে গেলে কোনো ধরনের পরিবর্তন হয় না, হুবহু বসে যায়। তবুও আমরা মাঝে মধ্যে কিছু অ্যাডভার্বের মুখোমুখি হই, যেগুলো আমাদের বিভিন্ন সময় পীড়া দেয়, একটু কষ্ট দেয়। সেটা হচ্ছে কি, ডিরেক্ট স্পিচের অ্যাডভার্বসমূহ পরিবর্তিত হয় ইনডিরেক্ট স্পিচে গিয়ে বসে। নাও থাকলে দ্যান হয়, টুডে হয় দ্যাট ডে, ইয়েস্টারডে হয় দ্য প্রিভিয়াস ডে, হিয়ার থাকলে দেয়ার হয়, দিস দ্যাট হয়, টুমোরো দ্য নেক্সট ডে হয়ে পরিবর্তিত হয়। ঠিক এভাবে এই 3টি ধারণা তুমি যদি নিতে পারো, একটি ন্যারেশনকে খুব সহজেই পরিবর্তন করতে পারবে।
একটা ডিরেক্ট ন্যারেশনকে ইনডিরেক্ট ন্যারেশনে খুব সহজেই পরিবর্তন করতে পারবে, এটাতে তোমার কোনো ঝামেলা হবে না। তবু আমরা পরবর্তী এপিসোডগুলোতে সর্বোচ্চ চেষ্টা করব এই ন্যারেশনের যেই সাধারণ ধারণা তোমার নিতে হবে, যে কয়েকটি রুলসও তোমাকে জানতে হবে, সেগুলো আজকে দেওয়ার চেষ্টা করেছি। আগামী ক্লাসগুলোতে আমি আমার সাধ্যমতো দেওয়ার চেষ্টা করব কিভাবে সেন্টেন্সে কোটেশন মার্ক তুলে দিয়ে দুটি সেন্টেন্স রিলেট করা যায়, যেমন কখন দ্যাট হবে, কখন ইফ হবে, কখন ওয়েদার হবে, কখন টু হবে। আর কখনো কখনো আমরা দেখি সেন্টেন্সের উপর নির্ধারণ করে রিপোর্টিং ভার্বের সামান্য পরিবর্তন হয় সেন্টেন্সের কারণে। যাই হোক, ওকে, আমরা এই কয়েকটি ধারণা নিয়ে পরবর্তী ক্লাসগুলোতে এক্সারসাইজ নিয়ে বিশদ আলোচনা করব। ন্যারেশনের উপরে 2 থেকে 3টি ক্লাস নিব। আশা করি তোমরা উপভোগ্য হবে বা উপভোগ করতে পারবে। আর রাজাপুর পাবলিক স্কুলে যে সকল স্টুডেন্টরা আসো, আশা করি তোমরা নিয়মিত এই এপিসোডগুলো দেখবে। আমাদের অন্যান্য টিচাররাও ধারাবাহিকভাবে ক্লাস নেবে, এই যে গণিত, বিজ্ঞান, বাংলা, বিশেষ করে যে বিষয়গুলো তোমাদের মধ্যে জটিলতা সৃষ্টি করে সেই বিষয়গুলো তারা অনলাইন ক্লাসের মাধ্যমেই তোমাদের কাছে পাঠিয়ে দিবে। ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, ইউটিউব, মেসেঞ্জার, যেভাবে যত সহজে তোমাদের কাছে পৌঁছানো যায় সে ব্যাপারে আমরা সর্বোচ্চ চেষ্টা করব, তোমাদের সাথে যোগাযোগ করব। কারো যদি কোনো ধরনের অসুবিধা হয়, আজকের ক্লাস বুঝতে যদি সমস্যা হয়, তোমরা কষ্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দাও। আমরা পরবর্তী এপিসোডগুলোতে ওই সকল সমস্যা নিয়ে বিশ্লেষণে যাব। প্রত্যেকেই ভালো থেকো, পড়াশোনা করো। পরীক্ষা যদি ভবিষ্যতে অনুষ্ঠিত হয়, সেই পরীক্ষার জন্য নিজেকে আরও বেশি পরিমাণে ধারালো হিসাবে তৈরি করো, আরও ধারালো করো। আর প্রত্যেকের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আজকের ক্লাস এখানেই শেষ। প্রত্যেকেই ভালো থেকো, আমার জন্য দোয়া করবে। দেখা হবে পরবর্তী ক্লাসগুলোতে।